আমরা কিন্তু এটা একটা ক্র্যাশ কোর্স হিসাবে আমরা করছি কাজটা, মানে আমরা জাস্ট মেন জিনিসগুলো ডিসকাস করব, কী টাইপের প্রশ্ন আসতে পারে, কী কী জিনিস তোমরা পড়বে। তো ইলেকট্রোস্ট্যাটিক্স আছে, আমি ইংলিশেই লিখবো কারণ বাংলায় লিখতে গেলে হয়তো একটু সমস্যা হয়ে যাবে। আশা করছি তোমরা কেউ যদি কোনো খাতায় বা কিছুতে লেখো সেটা ক্ষেত্রে একটুখানি নোট বাংলায় করে নিতে পারো, ঠিক আছে? তো কি কি আসতে পারে ইলেকট্রোস্ট্যাটিকের ফার্স্ট কোশ্চেন যেটা আসতে পারে, কি আসতে পারে? স্টেট কুলম্বস ল, কুলম্বের সূত্র লেখো। এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রোস্ট্যাটিকের প্রশ্ন। তো এটা আমরা কি জানি? কুলম্বস ল। আমরা জানি যে দুখানা ধরো চার্জ আছে, একটা চার্জ হচ্ছে Q1 আর একটা চার্জ হচ্ছে সে Q2। একটা চার্জ Q1 আর একটা চার্জ হচ্ছে Q2। এই দুটো চার্জ একে অপরের উপর কি করবে? একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সেই ফোর্সটা কীরকম? সেই ফোর্সটা হচ্ছে অ্যাট্রাকটিভও হতে পারে আবার রিপালসিভও হতে পারে। F21 ফোর্স অন টু ডিউ টু ওয়ান, ফোর্স অন টু ডিউ টু ওয়ান, অন টু ডিউ টু ওয়ান। আর সিমিলারলি একটা এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে ফোর্স F12 ফোর্স অন ওয়ান ডিউ টু টু। এটা দেখেই বুঝতে পারছো অবভিয়াসলি। ধরো দুটো চার্জের মধ্যে যদি আমার ডিস্টেন্সটা আর হয়, দুটো চার্জের মধ্যে ডিস্টেন্সটা আর হয়, তাহলে কুলম্বস ল আমায় কি বলছে? তো কুলম্বস ল থেকে আমরা জানি, ফ্রম কুলম্বস ল অ্যাকর্ডিং টু কুলম্বের সূত্র থেকে আমরা কি জানি? এই যে যে দুটো ফোর্স আমার কাজ করছে, এই ফোর্স দুটো কিরকম? এফ ইকুয়ালস, এফ ধরো আমি 1 2 নিলাম, F12 বা ফোর্স অন ওয়ান ডিউ টু টু, সেটা আমার প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য চার্জ, মানে Q1 ইন্টু Q2 বাই দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স আর স্কোয়ার। এইটা হচ্ছে কুলম্বস ল। এটাকে আমরা কি লিখতে পারি? F12 ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার, যখন আমরা সিজিএস ইউনিটে লিখব। ইন সিজিএস সিস্টেম এটাই হবে। আর এসআই সিস্টেমে এটা কি হয়ে যাবে? এসআই সিস্টেমে হয়ে যাবে F12 ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0, 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ইন এসআই সিস্টেম। ভেক্টর ফর্মটাও আমাদের মাথায় রাখতে হবে। ভেক্টর ফর্ম F12 ভেক্টর ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার, আর স্কোয়ার আর ক্যাপ। এবার এটাকে আমি আর ক্যাপটাকে কি লিখতে পারি? আর ক্যাপটাকে আমি লিখতে পারি আর ভেক্টর ইন্টু আর, তাহলে এটা আমার ফর্ম হয়ে যাবে F12 ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর কিউব আর ভেক্টর। এটা হয়ে গেল আমার ভেক্টর ফর্ম। এই যে যেটা পেলাম এটা হচ্ছে আমার ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। অবভিয়াসলি ইন এসআই ইউনিট। ঠিক আছে, তো খেয়াল রাখবে কিউব হয়ে গেছে এখানটায়। কেন হয়েছে? কারণ অ্যাজ আর ভেক্টর আর ক্যাপ ইকুয়ালস টু, যেটা ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর, আর ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর। ঠিক আছে, আচ্ছা কোনটা এখানে এপসাইলন 0টা কি সেটা একটু বলে দিই। আচ্ছা তার আগে একটু বলে দিই 1/4 পাই এপসাইলন 0 এইটা যে এটার মান কত? 1/4 পাই এপসাইলন 0 এটার মান হচ্ছে 9 ইন্টু 10⁹9। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে 9 ইন্টু 10⁹9। ইউনিট আমার কি হবে? নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমার 1/4 পাই এপসাইলন 0 এই কনস্ট্যান্ট টার্ম যেটা আছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তার মানটা।
আর এপসাইলন জিরোর মানটা কি হবে? এপসাইলন জিরোর মানটা হবে এটা 8.85, 8.8 মানগুলো মনে রাখলে ভালো, ইন্টু 10⁻⁻12, -12। এবার তোমরা কি করবে, এই যে এই ইউনিটটা উল্টো করে লিখবে, মানে কুলাম স্কোয়ার নিউটন ইনভার্স m²-2, জাস্ট উল্টো করে লিখছে, কারণ এপসাইলন জিরো নিচে আছে, তাহলে অবভিয়াসলি ইউনিটটা উল্টে যাবে। এই যে এপসাইলন জিরো যেটাকে লিখলাম, এটাকে আমরা কি বলি? এই এপসাইলন জিরোটাকে আমরা বলি হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, বা ইংলিশে বলি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, বা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। ঠিক আছে। আর যদি আমার চার্জ যেটা আছে সেটা যদি আমার কোনো একটা মিডিয়ামে থাকতো, ফর এ ডিফারেন্ট মিডিয়াম, একটি আলাদা মাধ্যমের জন্য আমার কি হবে? এপসাইলন হয়ে যাবে, এপসাইলন ইকুয়ালস টু কে এপসাইলন জিরো। এইখানটায় কেটাকে আমরা কি বলি? কেটাকে আমরা বলি হচ্ছে, এটা তো অবভিয়াসলি পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, এপসাইলনটা হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, মাধ্যমটির ভেদনযোগ্যতা। মাধ্যমটির ভেদনযোগ্যতা। আর কেটাকে আমরা বলবো হচ্ছে কি, এটা দুটো নাম আছে, আচ্ছা, কে যেটা আছে কেটাকে আমরা বলবো হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটাকে আমরা বাংলায় বলবো হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই যে কে যেটা, কে ইকুয়ালস টু, আর একটা ফর্মুলা আছে খেয়াল রাখবে, কে ইকুয়ালস টু এপসাইলন আর ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন জিরো। এপসাইলন আরটা কি? এপসাইলন আরটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, এপসাইলন আর যেটা আছে সেটা হচ্ছে আমার রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক ভেদনযোগ্যতা। পারমিটিভিটি, এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, বা আপেক্ষিক কোনটা কি বলে প্রশ্ন আসতে পারে। আপেক্ষিক ভেদনযোগ্যতা। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এপসাইলন আরটা। তাহলে যদি আমার যে আধানগুলো, যে চার্জগুলো, ইফ দ্য চার্জ ইজ ইন সেপারেট মিডিয়াম, ইফ দ্য চার্জেস আর in a medium of dielectric of permittivity epsilon and dielectric constant k,
মানে আমি ধরে নিচ্ছি যে চার্জগুলোকে অন্য হাওয়াতে শূন্যতে রাখা নেই, চার্জগুলো যেটা আছে Q1 Q2 চার্জেস Q1 অ্যান্ড Q2 উপরে লিখে রাখি Q1 অ্যান্ড Q2, Q1 অ্যান্ড Q2 এই যে দুটো চার্জ রয়েছে Q1 Q2 তাদেরকে শূন্যে রাখা নেই, তাকে একটা অন্য মাধ্যমের মধ্যে রাখা রয়েছে যার পারমিটিভিটি ভেদনযোগ্যতা হচ্ছে এপসাইলন আর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে। সেক্ষেত্রে আমার কুলম্বের সূত্র কি হয়ে যাবে, সেক্ষেত্রে কুলম্বের সূত্র হয়ে যাবে F ইকুয়ালস টু, খুবই ইম্পর্টেন্ট, 1/4πε0, 1/4πε, এখানে এপসাইলন জিরো থাকবে না, Q1 Q2 বাই আর স্কোয়ার, আর স্কোয়ার অর আর কি লিখতে পারি, F ইকুয়ালস টু 1/4π K ε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি ইকুয়ালস টু F0 বাই কে, ইকুয়ালস টু F0 বাই কে। F0টা কি, F0টা কি, F0টা হচ্ছে শূন্য মাধ্যমে দুটো চার্জের ওপর যা ফোর্স কাজ করতো, F0 দ্য force between the charges in free space, charges in free space। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আমার যদি আমি একটা অন্য মাধ্যমে রাখি, শূন্য মহাশূন্য বাদ দিয়ে অন্য কোনো মাধ্যমে চার্জগুলোকে রাখি, তাদের মধ্যে যে মানে তাড়িতিক বলটা কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তাদের মধ্যে যেটা কাজ করবে সেটা কি হবে, কমে যাবে। দাস কনক্লুশন, এটা খুব ইম্পর্টেন্ট, দাস দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অন চার্জেস are reduced when kept in a dielectric medium, in a dielectric medium। ঠিক আছে, when kept in a dielectric medium। ঠিক আছে, তাহলে ফার্স্ট কুলম্বস লতে আমরা দেখলাম যে কি আছে, ফার্স্ট প্রশ্ন যেটা আসতে পারে কুলম্বস ল কি, স্টেট কুলম্বস ল। কুলম্বস লটা তাহলে তোমাদেরকে লিখতে হবে, ফর্মুলাটা দেখিয়ে দিলে খুব ভালো হয়। এখান থেকে কোন জিনিসটা কি, এইগুলো থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা বলতে কি বোঝো, বা রিলেটিভ পারমিটিভিটি বলতে কি বোঝো, এক নম্বরের প্রশ্ন আসতে পারে। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে কি বোঝো, এইগুলো প্রশ্ন আসতে পারে। শর্ট প্রশ্নটা এটাও আসতে পারে যে যদি দুটি আধানকে মানে কুলম্বস লয়ের সাথে ধরো জয়েন করে দিল, যে দুটি আধানের ওপর বল কত হবে কুলম্ব সূত্র অনুযায়ী, তুমি লিখলে এটা, তারপর বললো যে যদি ওটাকে একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যমে রাখা হয়, একটা এমন মিডিয়ামে রাখা হয় যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, তাহলে তার ফোর্স কি হবে, বাড়বে না কমবে, সে এই সব প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো রিডিউসড, এখানে একটা কে টাইমস লিখে দাও, কে টাইমস reduce k times of when kept in a dielectric medium of dielectric constant k, এই কথাটাও অ্যাড করে রাখি, মানে কে অ্যামাউন্ট কমে যাবে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে। ঠিক আছে, তো কুলম্বস ল থেকে প্রশ্ন আসতে পারে। সেকেন্ড কি জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, স্টেট অ্যান্ড প্রুভ গসেস ল, ভেরি ইম্পর্টেন্ট, 5 নম্বরের প্রশ্ন। স্টেট অ্যান্ড প্রুভ গসেস ল, ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি দেয় পুরো 5 নম্বরের প্রশ্ন দেবে, 2 নম্বর স্টেট লেখার প্রুফ করার জন্য 4 নম্বর। তো কিভাবে, চলো গসের ল কি আছে আমরা দেখে নিই। গসেস ল কি বলছে, একটা কোনো বদ্ধ তল, যদি একটা কিউ পরিমাণ, একটা বদ্ধ তল, এটা একটা বদ্ধ তল, একটা ক্লোজড সারফেস, তার ভেতরে আমার কিউ পরিমাণ চার্জ আছে,
তাহলে আমার কত পরিমাণ ফ্লাক্স, এটাকে বলবো ফাই ই, এটাকে বলবো ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স আমার এই সারফেস ক্লোজ বদ্ধ তলের মধ্যে থেকে বা এই ক্লোজ সারফেসের মধ্যে থেকে বেরোবে। দ্য ফ্লাক্স phi e through a closed surface বদ্ধ তল একটা, সারাউন্ডিং চার্জ q, সারাউন্ডিং চার্জ q কত হবে বলো তো এটা? phi e equals to q by epsilon 0, q by epsilon 0, এইটাই হচ্ছে q by epsilon 0, এটাই হচ্ছে আমার গসেস ল। আচ্ছা, phi e টাকে কিভাবে লেখা যেতে পারে? phi e টাকে আমরা লিখতে পারি which implies close integral e dot ds, এটা হচ্ছে ফ্লাক্স ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন 0। এই যে যেটাকে লিখলাম এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো ইন্টিগ্রাল ফর্ম অফ গসেস ল। মাথায় রাখবে এই কথাটা, খুব ইম্পর্টেন্ট, এটাও লিখতে দিতে পারে যে স্টেট ইন্টিগ্রাল ফর্ম অফ গসেস ল, ফর্ম অফ গসেস ল। আর এবার তোমাদের একটা ভেক্টরের একটা নিয়ম আছে, ডাইভারজেন্স থিওরেম অফ ভেক্টরস, এটা একটুখানি বলে দিই। ফ্রম ডাইভারজেন্স থিওরেম অফ ভেক্টরস, তোমাদের যখন ভেক্টরটা করাবো তখন এটা তোমাদের করিয়ে দেবো। ফ্রম ডাইভারজেন্স থিওরেম অফ ভেক্টরস, বা এটাকে আরো ভালোভাবে গসেস ডাইভারজেন্স থিওরেম বলে। ফ্রম গসেস ডাইভারজেন্স থিওরেম, কি বলছে দেখো, ধরো একটা বদ্ধ তল, একটা ক্লোজড সারফেস, এই সারফেসটা হচ্ছে ক্লোজ সারফেস এস। বদ্ধ তল, এটা কি কভার করে রেখেছে? এর ভেতরে একটা ভি ভলিউম কভার করে রেখেছে, একটা ভি আয়তন কভার করে রেখেছে। তাহলে এক্ষেত্রে কোনো একটা ভেক্টর ধরো রয়েছে, যে ভেক্টরটা আমার বেরোচ্ছে, একটা ভেক্টর কিছু রয়েছে যে ভেক্টরটা আমার এই বদ্ধতল থেকে আমার বাইরে বেরোচ্ছে, একটা বদ্ধতল থেকে বেরোচ্ছে, এটাকে আমি বলবো একটা ভেক্টর এ। তা সেই ক্ষেত্রে এটা হচ্ছে গসের ডাইভারজেন্স থিওরেম, এটাকে বলে সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল এ ডট ডিএস, এ ডট ডিএস ইকুয়ালস টু, এটাকে বলে ভলিউম ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, এটাকে বলে ডাইভারজেন্স অফ এ ডিভি। কোনটাকে কি বলছে একটু বলে দিই। এই যে জিনিসটাকে আমি লিখলাম এটাকে বলবো আমি সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, বাংলায় বলি তল সমাকল। আর এইটাকে আমি বলবো হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল, আয়তন সমাকল। স্যার বলো। বলছি সারফেস ইন্টিগ্রালটা ক্লোজ আর হচ্ছে ভলিউম ইন্টিগ্রালটা ক্লোজ নয় কেন? এইটাই নিয়ম, মানে এটা দেখো ক্লোজ সারফেস, দেখো তোমাকে একটা যদি তোমাকে আমি একটা ধরো একটা ইয়ে দিয়ে দিলাম, কি বলবো, একটা এরকম প্লেন একটা পেপার দিয়ে দিলাম, তো এটা কি কোনো ভলিউমকে তৈরি করছে? একটু ভেবে দেখো, একটা জাস্ট
একটা প্লেন পেপার না রয়েছে, না এটা তো না সারফেস, কিন্তু এটা ভলিউম কখন তৈরি করবে? তুমি যখন এটাকে মুড়ে এটাকে ক্লোজ করে দেবে। এটাকে তুমি যদি মুড়ে হুম ক্লোজ করে দাও না, তার মানে তোমাকে কখন একটা সারফেস ভলিউম তৈরি করবে? যখন সেটা বদ্ধ হবে, ভেবে দেখো। হুম তাহলে তোমাকে যদি একটা সারফেসকে দিয়ে একটা আয়তন সৃষ্টি করতে হয়, তোমাকে কি করতে হবে? সারফেসটাকে বন্ধ করতে হবে, বদ্ধ করতে হবে। তো সেই কারণেই এখানে সারফেস ইন্টিগ্রালটা ক্লোজড আর ভলিউম ইন্টিগ্রালটা ক্লোজ নয়। বুঝতে পারলে? হুম ঠিক আছে। ঠিক আছে তো? তো হুম এই হচ্ছে কেসটা। তাহলে এইটা যেটা আমি লিখলাম আয়তন সমাকল, এটাকে এই যে ফর্মুলাটা যেটা লিখলাম, এটাই হচ্ছে আমার গসের ডাইভারজেন্স থিওরেম। এটাই হচ্ছে আমার গসের ডাইভারজেন্স থিওরেম, এই ফর্মুলাটা। তো তুমি একটুখানি খেয়াল করে দেখো, এই এর জায়গায় তুমি ইলেকট্রিক ফিল্ডটা বসিয়ে দাও, এর জায়গায় তুমি ইলেকট্রিক ফিল্ডটা বসিয়ে দাও, তাহলে তুমি কি পাচ্ছ? তাহলে আমি এখান থেকে আমি লিখতেই পারি, দেয়ারফোর ইলেকট্রিক ফিল্ড যেটা আছে, এটাও ক্লোজ ইন্টিগ্রালই ছিল, ই ডট ডিএস, সেটাকে যদি আমি সারফেস ভলিউম ইন্টিগ্রালে করি, সেটা আমার কি হয়ে যাবে? এটা সারফেস এসে সেটা আমার হয়ে যাবে এই জিনিসটা, এইটাকে বলে ডাইভারজেন্স, ডাইভারজেন্স বলে, ঠিক আছে তো? ডিভি। আচ্ছা, এটা একটু সাইডে লিখে দিলে ভালো হয়, যে এটাকে বলে ডাইভারজেন্স অফ এ, এটাকে বলে ডাইভারজেন্স অফ এ, জেন্স অফ এ, অফ ভেক্টর এ। ঠিক আছে তো? তো সেক্ষেত্রে এটা আমার, তুমি জাস্ট এই ফর্মুলাটায় এর জায়গায় ই বসিয়ে দিয়েছো, তাহলে তুমি এই জিনিসটা লিখতে পারছো। সেটা ইকুয়ালস টু কত? সেটা ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন জিরো। এবার এখানটায় আমি একটা কনসেপ্ট আনবো, সেটা হচ্ছে যে ইফ rho is the charge density, if rho is volume charge density, এটাকে আমি বলবো আধানের ঘনত্ব। রো হচ্ছে আধানের ঘনত্ব, ঘনত্ব। তাহলে রোটার ফর্মুলা হচ্ছে রো ইকুয়ালস টু ডি কিউ ডিভি, চার্জ বাই ভলিউম, ডি কিউ ডিভি। ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি চার্জটা কি লিখতে পারছো? ডি কিউ ইকুয়ালস টু কি লিখতে পারছো? ডি কিউ ইকুয়ালস টু রো ডিভি, ঠিক কি না? এটা হচ্ছে চার্জ বাই ভলিউম, চার্জ ডেন্সিটি মানে চার্জ বাই ভলিউম লিখে রাখতে পারো, চার্জ বাই ভলিউম। তাহলে কিউটা কি হবে? হুইচ ইমপ্লাইজ কিউটা কি হয়ে যাবে? ইন্টিগ্রেট করে দেবো আমি, ইন্টিগ্রেশন কি কি সাপেক্ষে ইন্টিগ্রেট করব? অবভিয়াসলি ভলিউম ইন্টিগ্রাল করব, ডিভি। তাই তো? তাহলে এইখান থেকে তুমি কি পাচ্ছ? দেয়ারফোর, দেয়ারফোর তুমি এই দুটোকে যোগ করে এইখানটায় কিউ এর জায়গায় কি বসাবো? এইটা বসিয়ে দেবো, রো ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রাল রো ডিভি। তাহলে দেখো দুটোই ভলিউম ইন্টিগ্রাল হয়ে গেছে, একটা হচ্ছে ডাইভারজেন্স অফ ই, একটা হচ্ছে ডাইভারজেন্স অফ ই ডিভি, আর অন্যটা হচ্ছে কি ওয়ান বাই এপসাইলন জিরোটাকে বাইরে নিয়ে আসলাম, তারপর কিউ এর জায়গায় আমি ভলিউম ইন্টিগ্রাল রো ডিভি বসিয়ে দিচ্ছি, কিউ এর জায়গায় ভলিউম ইন্টিগ্রাল রো ডিভি বসিয়ে দিচ্ছি। তাহলে এই যে দুটো ইকুয়েশন যদি তুমি কম্পেয়ার করো, যদি ভলিউম ইন্টিগ্রালটা বাদ দিয়ে দাও, তুমি এখান থেকে এই জিনিসটা পাচ্ছ, ডাইভারজেন্স অফ ই equals to rho by epsilon 0, very important। এই যে যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই যে ইকুয়েশনটা পেলাম, এটাকে বলে ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল, ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল। আর এইটা 2 নম্বরের প্রশ্নের মধ্যে আসে, 2 নম্বরের প্রশ্ন থেকে তোমাকে এরকম দিয়ে দিতে পারে কোশ্চেন, স্টেট
দ্য ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল। ফর্ম অফ গসেস ল, তখন তোমাকে এইটা করে দেখাতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের মধ্যে আসতে পারে, 2 মার্কসের কোশ্চেন। বলো কি তারপর উপরে উঠে একটু দেখান, কোনটা বলো? উপরে উঠে একটু দেখান গসেস ইয়ে এইটা ওটা। এইটা আচ্ছা না না, ওই গসেস ল যেটা গসেস ল, এইটা এইটা ফর্ম অফ গসেস ল, হ্যাঁ এটা। ঠিক ডাইভারজেন্স অফ আছে। ই ইকুয়ালস টু রো এ বাই এপসাইলন জিরো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল। আচ্ছা প্রুফটা করা যাক, চলো এবার প্রুফটা। প্রুফটা তোমাদের বইতে আছে, এইচএস এর বইগুলোতে আছে, দেখো। ধরো এটা আমার একটা ক্লোজ সারফেস, এখানে একটি আধান, আচ্ছা তার আগে একটা পার্ট মিস হয়ে গেল, সেটা হচ্ছে ফ্লাক্সটা কি বলবো একবার। আচ্ছা তার একটুখানি বলে দেওয়া দরকার, ফ্লাক্সটা কি। প্রুফটা করাবার আগে ফ্লাক্সটা কি বলে দিস, ইলেকট্রিক ফ্লাক্স। এইটা হচ্ছে, ধরো একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ধরো একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রেট হবে, আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তোমার একটা সারফেস রয়েছে, একটা ব্যাকাটারা সারফেস রয়েছে, এটা হচ্ছে আমার সারফেস বা তল। এবার সারফেসটা কিন্তু সোজা নেই, সারফেসটা তুমি যদি ভেক্টরটা দেখো, সারফেসের ভেক্টরটা কিন্তু এই দিকে এন ক্যাপ। তোমরা তো জানোই যে একটা কোনো এরিয়াটাও তো আমার কি হয়, ভেক্টর হয়, এরিয়াটাও একটা ভেক্টর হয়, আর তার ডাইরেকশন হয় পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে এটা আমি ধরে নিচ্ছি সারফেসটার ডাইরেকশন। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর সারফেসের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ইলেকট্রিক ফিল্ড আর সারফেসটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস দ্য অ্যালং দ্য সারফেস, ধরো আমি এখানটা একটা ছোট্ট তল ধরলাম, এটাকে আমি একটা ছোট্ট অংশ ধরলাম ডিএস, টোটাল সারফেসটা হচ্ছে এস, আর সেই টোটাল সারফেসের মধ্যে আমি একটা ছোট্ট অংশ ধরলাম ডিএস। তাহলে এই ডিএস এর মধ্যে দ্য কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু ডিএস, component of electric field through ds, component of E through ds, ds ভেক্টর, এই ছোট্ট ভেক্টর ds, সেটা কত হবে আমার, সেটা খেয়াল করে দেখো, আমার হবে e ds cos থিটা হবে, বা e cos থিটা ds ও লিখতে পারো, ঠিক কি না? কারণ ইটা থিটা অ্যাঙ্গেল বেঁকে রয়েছে ডিএস এর ভেক্টরের রেসপেক্টে, তাহলে আমার অবভিয়াসলি ইডিএস কস থিটা হয়ে যাবে। তো ইডিএস কস থিটাকেই খেয়াল করে দেখো আমরা লিখতে পারি, ইডিএস কস থিটাকেই আমরা লিখতে পারি কিভাবে, যদি আমি ভেক্টর ফর্মে লিখি, তাহলে ই ভেক্টর দুভাবে লিখতে পারি, আইদার ই ডট ডিএস লিখতে পারি, অর ই ডট এনডিএসইও লিখতে পারি। তো আমাদের মনে হয় বইতে বেশিরভাগ এনডিএসটাই দেওয়া থাকে, এন ক্যাপ ডিএস, এটা অনেক জায়গায় দেওয়া থাকে। তাহলে ফ্লাক্স থ্রু দ্য হোল সারফেস, এটা হচ্ছে আমার শুধু, দিস ইজ দ্য ফ্লাক্স, এটাই হচ্ছে ফ্লাক্স। তাহলে ফ্লাক্স থ্রু দ্য হোল সারফেস এস, ফ্লাক্স থ্রু দ্য হোল সারফেস এস, পুরো সারফেসটা, পুরো এস সারফেস, এই পুরোটার মধ্যে দিয়ে কত পরিমাণ ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, হোল সারফেস এস। তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে পুরোটার জন্য, phi e equals to integration over s e dot ds। বুঝতে পারলে তো যে ফ্লাক্স কি জিনিস, ফ্লাক্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পার ইউনিট এরিয়া, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে আমার ফ্লাক্স, বা পার ইউনিট এরিয়া বলাটা ঠিক হচ্ছে না, ইলেকট্রিক ফিল্ড ইনটু এরিয়া, ইলেকট্রিক ফিল্ড ইনটু এরিয়া হচ্ছে আমার ফ্লাক্স। ঠিক আছে তো? তো এই কারণে, কারণ ফ্লাক্সটা এই জন্য বললাম কারণ গসের লটা ফ্লাক্স নিয়েই কিন্তু কাজ করছে, তোমরা যদি দেখো। আচ্ছা এবার প্রুফ অফ গসেস ল করি, ফ্লাক্সটা নিয়ে কোনো অসুবিধা নেই তো কারুর, তাহলে প্রুফটা করি। হ্যাঁ,
চলো প্রুফটা কি আছে, আমি একটা ব্যাকাটারা সারফেস ধরবো, এইটা হচ্ছে আমার একটা সারফেস, ক্লোজ সারফেস, বদ্ধতল। তো বা বদ্ধতল, আর এই ক্লোজ সারফেসের মধ্যে কোনো একটা পয়েন্ট সে এখানটায় একটা চার্জ রয়েছে কিউ, এখানে একটা চার্জ রয়েছে কিউ। তো এই চার্জের জন্য, আর এই সারফেসটা কিন্তু একটা আলু শেপের সারফেস আছে, ঠিক আছে? তো তো এই সারফেসের মধ্যে আমি এখানটায় একটা পার্ট ধরে নিলাম, একটু ব্যাকা ধরলাম। আমার নেট চলে গেছে মনে হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার শুন। কতটা মিস হয়ে গেল, কতটা মিস হলো বলো, কানেকশন কেটে গেছিল মনে হয়, কতটা হয়েছিল লাস্ট একটু বলো। হ্যালো, Sir, if flux through the whole surface is. ও আচ্ছা ওই অবধি হয়েছিল না, দাঁড়াও তাহলে আমি, আচ্ছা এই যে ফ্লাক্স টু দা হোল সারফেস এস, ভেক্টর ফর্ম এটা হচ্ছে ইফ আই ইকুয়ালস টু, তুমি এইটা পেয়েছিলে ফ্লাক্স, তো এটাকে ইন্টিগ্রেট করবে ফর হোল সারফেস এস, দেখা যাচ্ছে তো? Yes, sir. হ্যাঁ স্যার। ফ্লাক্সটা বুঝতে পেরেছো তো তোমরা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করছিলাম আর কি, একটা গসের লয়ের প্রুফটা করছিলাম, প্রুফ অফ গসেস ল। আহা আবার গেল নাকি? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটা গসের লয়ের প্রুফ হ্যাঁ করছি, স্যার শোনা যাচ্ছে। আমরা গসের লয়ের প্রুফটা করছি, প্রুফ অফ গসেস ল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, 3 নম্বরের আসতে পারে, মানে স্টেট আর প্রুফ দুটো একসাথে দেয় নর্মালি, টোটাল 5 নম্বর। প্রুফ অফ গসেস ল, এইখানে একটা আলুর মতো আমি একটা সারফেস ধরেছি, ঠিক আছে? তো মানে আলুর খোলাটাকে ধরতে পারো আর কি, সারফেসটা মানে পুরো এটা একটা আলুটা, তার ভেতরে কোথাও একটা পয়েন্ট চার্জ আছে কিউ, আর এখানটায় আমি একটা ছোট্ট অংশ ধরেছি, একটা ওই আলুর গায়ের মধ্যে একটা ছোট্ট সারফেস আমি ধরে নিয়েছি, ছোট্ট সারফেস, এটা হচ্ছে ডিএস, এই সারফেসটা হচ্ছে ডিএস, আর পুরো সারফেসটা হচ্ছে, পুরো যদি তুমি আলুর গাটাকে ধরো তাহলে পুরো সারফেসটা হবে এস, আর তার একটা ছোট্ট টুকরো হচ্ছে ডিএস, এই অংশটা। তাহলে এই ডিএস বরাবর ইলেকট্রিক ফিল্ড কত, এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ডিএস বরাবর কত হবে? ধরো আমি ধরে নিচ্ছি এইটা আমার আর দূরত্বে রয়েছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে ই, এই পয়েন্টে। এবার আর এই ইটা কিরকম হবে, স্ট্রেট হবে, ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রেট লাইনে যাবে, ঠিক কিনা? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা এই পয়েন্টে, ঠিক আছে? তো স্ট্রেট গেল, আর এই ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি আর। এবার দেখো সারফেসটা কিন্তু একটু বেঁকে রয়েছে, তাহলে আমি এটা হচ্ছে সারফেসটার ডাইরেকশন ধরছি, এন ক্যাপটা হচ্ছে সারফেসটার ডাইরেকশন, সারফেসটার সাথে ইলেকট্রিক ফিল্ডটা সোজা নেই কিন্তু একটু বেঁকে রয়েছে। তাহলে যদি তুমি, আচ্ছা ঘন কোণের সম্পর্কে আইডিয়া আছে কি, ঘন কোণ? এটাকে আরেকটুখানি বেঁকিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। না দরকার নেই, অসুবিধা স্যার হবে ঘন না। কোণ আছে ঘন তল। ঘন কোণ, সলিড অ্যাঙ্গেল। আচ্ছা চলো এটাকে এখানে আমি আলাদা করে আঁকছি, একটু এই ছবিটা মোটামুটি বুঝতে পারলে তো? আর সারফেসটা একটু বেঁকে রয়েছে কিন্তু, তাই ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে সারফেসটা, যে ভেক্টরটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার ভেক্টরটা, সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড থেকে একটু বেঁকে রয়েছে, থিটা অ্যাঙ্গেল বেঁকে রয়েছে। এই ছবিটা আমি আরেকবার সাইডে আঁকছি, জিনিসটা তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে? এই ছবিটা আমি আরেকবার সাইডে আঁকছি, এই ধরো আমার হচ্ছে কিউ চার্জটা, এই হচ্ছে কিউ চার্জ, আর এই পয়েন্টে আমার সারফেসটা রয়েছে, সে সামওয়্যার এখানটায় আমার সারফেসটা বেঁকে রয়েছে। কিউ চার্জ থেকে আমার এই সারফেসের কোনো একটা বিন্দু, এই পয়েন্ট অবধি, এই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডের দিকটা হচ্ছে এইদিকে ইলেকট্রিক ফিল্ড, কিন্তু সারফেসটা বেঁকে রয়েছে, তো তাহলে সারফেসের ভেক্টরটা হচ্ছে এইদিকে থাকবে এন ক্যাপ, এটা হচ্ছে সারফেস ভেক্টরটা, বা সারফেসের সাথে যেটা লম্ব ভেক্টর হবে সেটা এইদিকে আছে, তাহলে এটার সাথে ই এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা অ্যাঙ্গেল। তাহলে এবার ঘন কোণের একটা আইডিয়া আছে, যেটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ। আচ্ছা এটা আমি লাল দিয়ে লিখছি, তাহলে জিনিসটা বুঝতে পারবে আলাদা করে, এটা একটা আলাদা পয়েন্ট আর কি। সলিড অ্যাঙ্গেল বলতে কি বুঝি, সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ, এটা জাস্ট কনসেপ্টটা লিখছি এখানটায়, সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ। সেটা কি,
এটা হচ্ছে আমার, ধরো একটা স্ফেয়ার রয়েছে, আহা, ধরো একটা স্ফেয়ার রয়েছে, ঠিক আছে, একটা মানে গোলক রয়েছে স্ফেয়ার। এই স্ফেয়ারের এখানটা এটা হচ্ছে সেন্টার, এই সেন্টারটা দিয়ে তুমি যদি একটা অ্যাঙ্গেল আঁকো, এইটা হচ্ছে আমার সারফেস অফ দ্য স্ফেয়ার। এই সারফেসটাকে আমি নাম দিচ্ছি সে ডিএ, এই সারফেসটার নাম দিচ্ছি আমি ডিএ, যেটা আমি জাস্ট এঁকেছি। এই সারফেসটা কিন্তু ওই গোলক যেটা আছে স্ফেয়ার তার গায়ে আছে, এটা হচ্ছে একটা স্ফেয়ার বা গোলক। তাহলে এই অ্যাঙ্গেলটাও আর হবে, এই অ্যাঙ্গেলটাও আর হবে। আচ্ছা, তুমি যদি সার্কেলের সাথে কম্পেয়ার করো, এটা হচ্ছে স্ফেয়ার, ধরো তুমি যদি সার্কেলের সাথে কম্পেয়ার করো, এটা ধরো আমার একটা সার্কেল, এটা ধরো আমার একটা সার্কেল, সার্কেলের সেন্টার এটা, এই দুটো পয়েন্ট সার্কেলের মধ্যে আমি ধরছি এ, আর এই একটা পয়েন্ট ধরছি আমি বি। এই এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, সার্কেলের রেডিয়াস হচ্ছে আর। তাহলে এ বি কত হবে একটু ভেবে বলো তো আমাকে, এ বি সমান সমান কত হবে? হবে কি হবে না? এস ইকুয়াল টু আর থিটা, তোমরা এটা সার্কুলার মোশনে পড়েছিলে। সার্কেলের ক্ষেত্রে সার্কেল হচ্ছে আমার টু ডাইমেনশনাল জিওমেট্রি। তো সার্কেলে তুমি এ আর বি, এটা কি, এটা একটা লেন্থ, ঠিক কি না? এ বিটা কি, এ বিটা একটা দৈর্ঘ্য, লেন্থ। তো লেন্থটা আমার আর থিটা হবে কি হবে না? শোনা যাচ্ছে তো? হ্যালো, একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, বলছি হ্যাঁ শুনতে পাচ্ছি। জিনিসটা বুঝতে পারলে তো, কেসটা কি হলো? এই সার্কেলের এ বি হ্যাঁ যেটা, স্যার। সেটা আমার আর থিটা হয় কিনা, এটা একটা ফর্মুলা আছে, এটা আমার একটা ফর্মুলা আছে। হ্যাঁ স্যার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, থিটাটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আর এ বিটা হচ্ছে নর্মাল ডিসপ্লেসমেন্ট, এ বিটা হচ্ছে নর্মাল ডিসপ্লেসমেন্ট, আর থিটাটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? তো এইটাকে তুমি যদি এবার স্ফেয়ারে নিয়ে যাও, মানে থ্রি ডাইমেনশনে, স্ফেয়ার বা গোলক সেটা হচ্ছে আমার থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি, তুমি যদি এটাকে থ্রি ডাইমেনশনে নিয়ে যাও, তখন এবি তো পাবে না, এবি তো একটা লেন্থ, তখন তুমি কি পাবে? একটা এরিয়া পাবে। ভেবে দেখো, জাস্ট ওইভাবে কল্পনা করো জিনিসটাকে। আর এই যে তুমি এই জিনিসটা পেয়েছিলে, একটা ট্রায়াঙ্গেল পেয়েছিলে, তো এই ট্রায়াঙ্গেলের জায়গায় তুমি একটা কোণ পাবে, ঠিক কি না? এটা একটা কোণ হয়ে গেল, কোণ শেপ জিনিস হয়ে গেল। কল্পনা করো একবার, থ্রি ডাইমেনশন অফ এ সার্কেল। বুঝতে পারছো তো জিনিসটা? তাহলে এইটা যে অ্যাঙ্গেল অফ দিস কোণ, এইটাকেই বলা হয় সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ, যেটা হচ্ছে আমার থিটার থ্রি ডাইমেনশনাল ভার্সন, সলিড অ্যাঙ্গেল। থিটাকে আমরা বলি অ্যাঙ্গেল, আর স্ফিয়ারের ক্ষেত্রে থিটাটা হয়ে গেল আমার অ্যাঙ্গেল, আর এই ক্ষেত্রে থ্রি ডাইমেনশনে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হয়ে গেল আমার সলিড অ্যাঙ্গেল। তাহলে ঠিক এখানটায় যেমন একটা লেন্থ তৈরি করছে সেটা ইকুয়ালস টু আর থিটা, এটার ক্ষেত্রে আমার ফর্মুলাটা হয়ে যাবে, এটা কি তৈরি করছে? সারফেস তৈরি করছে ডিএ। তো খেয়াল করবে ডিএ একটা এরিয়া, তো ডিএ ইকুয়ালস টু আর স্কোয়ার, এই অ্যাঙ্গেলটাকে নর্মালি সলিড অ্যাঙ্গেলকে ডি ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করে, ডি ওমেগা, তো এটা হয়ে যাবে আর স্কোয়ার ডি ওমেগা, থ্রি ডাইমেনশন অফ এ সার্কেল। জিনিসটা বুঝতে পারলে কিনা একটু বলো আমাকে, না বললে আরেকবার বলছি, না বুঝতে পারলে। ওমেগাটা কি, হ্যাঁ, কথা কাটলো? হ্যাঁ, বুঝলাম না, কি বলছো? ওমেগা, ওমেগা ডি ওমেগা মানে? এটাই হচ্ছে সলিড অ্যাঙ্গেল। ডি ওমেগাটা কি, যেমন থিটাকে অ্যাঙ্গেল ধরে, ডি ওমেগাটাকেই সলিড অ্যাঙ্গেল ধরে অ্যাকচুয়ালি, মানে এটা একটা নোটেশন। তাহলে আপনারটা কি করে আসলো? কোনটা? আর স্কোয়ার। এবার দেখো এখানে আইডিয়া, এখানে লেন্থ আছে, লেন্থ কি, আর এখানটায় আর আছে, থিটার কি কোনো ডাইমেনশন হয়, কোনো মাত্রা হয়? থিটার কোনো না মাত্রা স্যার। না, তাহলে দু সাইডে না স্যার। ডাইমেনশন মেলাবার জন্য কি হতে হবে? লেন্থ যদি হয় তাহলে আর, আর থাকতে হবে। হুম। এবার এখানে কি আছে? এরিয়া আছে,
ও সলিড ও অ্যাঙ্গেলের কোনো আচ্ছা। ডাইমেনশন নেই, আর স্কোয়ার, বুঝতে পারলে? হুম, একদম এটা হচ্ছে 2D আর এটা হচ্ছে 3D, ক্লিয়ার তো? হুম, হ্যাঁ। তাহলে ঘনকোণটা হচ্ছে কি 3 ডাইমেনশন অফ এস অ্যাঙ্গেল। ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল হচ্ছে 3 ডাইমেনশন, কোণের 3 ডাইমেনশনাল ভার্সন, বুঝতে পারলে তো জিনিসটা? অ্যাঙ্গেলটা হচ্ছে 2 ডাইমেনশনাল জিনিস আর সলিড কোণ হচ্ছে হ্যাঁ 3 ডাইমেনশনাল। এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। তো তোমরা এবার খেয়াল করে দেখো, এই আর সলিড অ্যাঙ্গেল হতে গেলে তুমি খেয়াল করে দেখো, এই যে কোণটা তৈরি হয়েছে না, প্রত্যেকটা কিন্তু প্রত্যেক এই যে এই বিন্দু থেকে প্রত্যেক পয়েন্টের কিন্তু দূরত্ব আর হতে হবে। খেয়াল করে দেখো, প্রত্যেক পয়েন্টের বিন্দু আর হতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। তুমি যদি দেখো, ধরে নাও এই ডিস্টেন্সটা ধরো আর হলো, এই ডিস্টেন্সটা কি আমার আর হবে? আর এর থেকে বেশি হয়ে যাচ্ছে না? ছবি দেখেই বোঝা যাচ্ছে যে আর এর থেকে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, বেশি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে তাহলে করতে হবে কি, আমাকে একটুখানি এটাকে এই এরিয়াটা ধরলে চলবে না, এই এরিয়াটা তো ডিএস, এই ডিএস এরিয়াটা ধরলে চলবে না, আমাকে একটু বেঁকানো আর একটা এরিয়া ধরতে হবে। আমি একটু কালার, অন্য কালার দিয়ে এটাকে আঁকছি, স্যাফরন দিয়ে আঁকছি। এই রে সবুজ আর স্যাফরন, এইটা হয়ে গেল আমার ডিএস কস থিটা, এটা হয়ে গেল আমার ডিএস কস থিটা। এটা হয়ে গেল আমার ডিএস কস থিটা। আর এই কস থিটার যে অ্যাঙ্গেল আছে সেইটা আমার বোথ সাইড আর করবে, বুঝতে পারলে? এইটা, এই সবুজ এরিয়াটা হচ্ছে ডিএস, এটাকে আমি একটু বেঁকিয়ে আঁকছি, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার, এই এরিয়াটা হয়ে গেল ডিএস কস থিটা। এটা হচ্ছে ডিএস এর কম্পোনেন্ট, এই ডিএস যে এরিয়াটা আছে তার কম্পোনেন্ট, বুঝতে পারছো তো? ঠিক যেমন ধরো একটা লাইন রয়েছে, ধরো এটা আর, আর কথা দাঁড়াও একটু বেঁকিয়ে দিলাম, ধরো এটা একটা লাইন রয়েছে আর, তাহলে তার সাথে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেল, এই কম্পোনেন্টটাকে আমি কি বলবো? আর কস থিটা বলবো তো? আর কস থিটা বলবো তো? ঠিক তেমনই এই ডিএস হচ্ছে একটা এরিয়া, এইটা হচ্ছে ডিএস কস থিটা। কোনটা বুঝতে পারছো তো? এই স্যাফরন কালারের যে অংশটা আঁকলাম এইটা, বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে? এই এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে ডিএস কস থিটা। আর এই যে সবুজ যে এরিয়াটা এঁকেছি, এই সবুজ যে এরিয়াটা এঁকেছি এটা হচ্ছে ডিএস, এটা হচ্ছে ডিএস। আর এই স্যাফরন এরিয়াটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিএস কস থিটা। ঠিক যেভাবে একটা ভেক্টরের তুমি কম্পোনেন্ট ভাঙতে পারছো, যেহেতু আমার এরিয়াটাও একটা হ্যাঁ হ্যাঁ ভেক্টর, তার কম্পোনেন্ট, বুঝতে পারলে কি না বলো একটু? বোঝা গেছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ তাহলে, স্যার। তাহলে এবার দেখো, তাহলে তুমি আমাকে একটু প্ল্যান করে বলো যে সলিড অ্যাঙ্গেলটা কত হবে, এই সলিড অ্যাঙ্গেল ডি ওমেগাটা কত হবে? ডি ওমেগাটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঠিক এই ফর্মুলাটা ধরে বলো, এই যে সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা, এই ফর্মুলাটা ধরে বলো। এরিয়া যেটা আছে সেটা ইকুয়ালস টু আর স্কোয়ার ডি ওমেগা, তাই তো? তো এরিয়াটা কত? ডিএস কস থিটা, এক্ষেত্রে এরিয়াটা হচ্ছে ডিএস কস থিটা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ডিএস কস থিটা ইকুয়ালস টু আর স্কোয়ার ডি ওমেগা। তাহলে সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ যেটা, বা ঘনকোণ, সেটা কি হবে? ডি ওমেগা ইকুয়ালস টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এবার, এবার চলো এবার মজার জিনিসটা আমি একটুখানি করি। তাহলে আচ্ছা, এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা কালো রঙের, এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি ধরো পি, এই পয়েন্টের নাম দিলাম পি, ঠিক আছে? এই কালো পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম দিলাম পি। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি কত হবে? দাস ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, সেটা কি হবে? ইকুয়ালস টু বাই ফর্মুলা
E ইকুয়ালস টু 1/4πε0, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা, 1/4πε0 Q/r², ঠিক আছে? তো ইলেকট্রিক ফিল্ডের এটা ফর্মুলা, খেয়াল রাখবে। এটা আমি পরে বলছি, ইলেকট্রিক ফিল্ডে তোমাদের বলা হয়নি যে ইলেকট্রিক ফিল্ডটা কি জিনিস, এটা একটু বলতে হতো। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা অ্যাট পয়েন্ট পি। তো এইখান থেকে আমি কি করতে পারি দেখো, তাহলে ফ্লাক্স থ্রু ডিএস, ফ্লাক্স থ্রু ডিএস, এই যে ডিএস থেকে কত ফ্লাক্স বেরোচ্ছে, ডিএস এরিয়া থেকে ফ্লাক্স। এবার আমি ফ্লাক্স যখন বুঝিয়েছিলাম তখনই বলেছিলাম যে ফ্লাক্সটার সাথে ইলেকট্রিক ফিল্ডটা কত কম্পোনেন্টে আছে, এন ক্যাপ ডাইরেকশনে রয়েছে, মানে সেম দিকে নেই। তাহলে ফ্লাক্স থ্রু ডিএসটা কি হয়ে যাবে, ই ডট এন ডিএস ফাই ই। একটু আওয়াজ দিয়ে তো, কানেকশন আছে কি? হ্যালো, হ্যালো, কানেকশন আছে? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফ্লাক্সটা হচ্ছে ই ডট ডিএস, এটাকে আমি কি লিখতে পারি, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই কস থিটা ডিএস লেখা যেতে পারে, হুইচ ইজ ইকুয়ালস টু, এবার দেখো মজার জিনিসটা, ইলেকট্রিক ফিল্ডের মানটা আমি বসিয়ে দিচ্ছি 1/4πε0, 1/4πε0, 1/4πε0 কি হবে, Q/r² cos থিটা, Q/r² cos থিটা ডিএস। এখান থেকে আমি দেখো কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে নিয়ে যাই, যেমন 1/4πε0টাকে আমি বাইরে নিয়ে গেলাম, আর কিউটাও কনস্ট্যান্ট আছে তাই ওটাকেও বাইরে নিয়ে গেলাম। ভেতরে দেখো কি পড়ে থাকছে, ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা, এটা চেনা চেনা লাগছে, এটা চেনা চেনা লাগছে, একটু চলি ওপরে গিয়ে দেখি। এই যে এই জিনিসটা হয়ে গেল না, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, সলিড কোনটা, তাহলে দেখো এটা আমার হয়ে গেল ডি ওমেগা। ইন্টিগ্রেশন ওভার ডি ওমেগা, যেটা হচ্ছে সলিড কোণ। এই ইন্টিগ্রেশনটা আমায় দেবে হচ্ছে 4π, এই ইন্টিগ্রেশনটা আমাকে দেবে হচ্ছে 4π। তাহলে আমার দেখো কি হচ্ছে, ইন্টু 4π, 4π কেটে যাবে, তাহলে আমি ফাইনালি ফ্লাক্সটা কি পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ ই ডট, আচ্ছা ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস, যেটা ফ্লাক্স আর কি, সেটা ইকুয়ালস টু আমি কি পেয়ে যাচ্ছি, Q/ε0, যেটা হচ্ছে হুইচ ইজ গসেস ল, হুইচ ইজ গসেস ল। প্রুভড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইটা কিভাবে হলো তোমরা জিজ্ঞেস করতে পারো যে কি করে আমার 4π হলো। তো এইটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে যে সার্কেলের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা থিটা, তো তোমাকে যদি এই পুরোটা কভার করতে হয়, পুরো সার্কেলকে কভার করতে হয়, তাহলে থিটার ভ্যালু কত হবে, পুরো সার্কেলটাকে কভার করতে গেলে তোমার থিটার ভ্যালু কত হতে হবে। যেমন ধরো থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তোমার এই কোয়ার্টার সার্কেল কভার হবে, 4/1 ভাগ। তাহলে পুরোটা কভার করতে গেলে কত হতে হবে থিটার ভ্যালু, ভেবে বলো। থিটাটা বাড়তে 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 পুরো সার্কেলটা কভার করে নিয়েছে। থিটা যত বাড়বে এই পয়েন্টটা তো উপরে উঠবে, ঠিক কিনা? থিটা যত বাড়বে এই পয়েন্টটা উপরে উঠবে, তো এই পয়েন্টটা ধরো পয়েন্ট এ তো উপরে উঠবে, বাড়বে। এরম করতে করতে কখন গিয়ে আমার এটা বিতে গিয়ে মিশে যাবে বলো, থিটার ভ্যালু 2π। একদম 2π। সিমিলারলি যখন তুমি এটাকে স্ফেয়ারের ক্ষেত্রে ধরছো, সেক্ষেত্রে কত ঘনকোণের জন্য পুরো স্ফেয়ারটা কভার হবে, কত ঘনকোণের জন্য, ডি ওমেগা ইকুয়ালস টু 4π
to cover the whole sphere, to cover the whole sphere. Theta equals to 2 pi to cover the whole circle, আর আহা আবার গেল মনে হয় কানেকশন। হ্যালো, ও এটা না না হোয়াটসঅ্যাপ শুনতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর থিটা ইকুয়ালস টু তো 4 পাই হয়ে যাবে তোমাকে যদি একইভাবে এই পুরো ডি ওমেগা যেটা সলিড অ্যাঙ্গেলটা সেটা 4 পাই হবে টু হোল পুরো স্ফিয়ারটাকে কভার করার জন্য, এটা তোমরা মাথায় রেখো, ঠিক আছে? তো বোঝা গেল জিনিসটা? তা ডি ওমেগা পুরোটাকে কভার, পুরো স্ফিয়ারকে কভার করার জন্য ডি ওমেগার ভ্যালু বা সলিড অ্যাঙ্গেলের ভ্যালু হবে 4 পাই, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডটা কি সেটা একটু বলে দিই। ইলেকট্রিক ফিল্ড E ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে মাথায় রাখবে F বাই কিউ 0। ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোমার যদি একটা চার্জ থাকে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড এটাকে বাংলায় বলি তড়িৎ ক্ষেত্র। at a point is the force on unit charge, force on an unit charge at that point, unit charge at that point। কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ওই বিন্দুতে যদি একটি একক আধান থাকে তার উপর বলের মান। একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ওই বিন্দুতে একক আধানের ওপর বলের সমান। আধানের ওপর বলের সমান। অবভিয়াসলি তাড়িতিক বল, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন। আচ্ছা, খেয়াল রাখবে তাহলে সেই হিসাবে এফটা কত, এফটা আমরা জানি এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0, 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে সেই হিসাবে ইলেকট্রিক ফিল্ডটা কি হয়ে যাবে, এফ বাই, সেটা একটাই চার্জ থাকবে। ধরো আমি Q1টা আমার ধরো এখানটায় রয়েছে মেন চার্জ Q1, আর এইখানটায় যে দ্বিতীয় চার্জটা রয়েছে আর ডিস্টেন্স দূরত্বে সেটা হচ্ছে Q2, যেটা সেটার ভ্যালু হচ্ছে 1 একক চার্জ। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটা হবে F বাই Q2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0, 1/4 পাই এপসাইলন 0 Q1 বাই আর স্কোয়ার। খেয়াল রাখবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখি, এগুলো তোমরা করেছো আগে, কিন্তু মনে রাখার একটা পদ্ধতি, রিমেম্বার, এইভাবে ফর্মুলাগুলো তোমরা তো এগুলো পড়েছো আগে, জাস্ট পড়ার একটা পদ্ধতি তোমরা মাথায় রাখতে পারো। একটা হচ্ছে ফোর্স
বা বল, তার নিচে আমি লিখলাম ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, বা তড়িৎ ক্ষেত্র, তার নিচে হবে ধরো লিখলাম বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল, পোটেনশিয়াল, বা তড়িৎ বিভব। আর ফোর্থ পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। বা এটাকে বলবো স্মৃতিশক্তি। এইগুলোর ফর্মুলা কিভাবে মনে রাখবে দেখো, বলের জন্য তুমি মাথায় রাখবে যে দুখানা কিউ থাকবে ওপরে আর নিচে থাকবে আমার দুটো আর। ইলেকট্রিক ফিল্ডে তোমার একটা কিউ থাকবে, আরটা দুটোই থাকবে। পোটেনশিয়ালের জন্য একটা কিউ একটা আর, আর পোটেনশিয়াল এনার্জির জন্য দুটো কিউ একটা আর। এই প্যাটার্নটা তোমাদের মাথায় এই প্যাটার্নটা আমরা মাথায় রাখতাম, তাই আমাদের মনে থাকতো আর কি। বল বা ফোর্সের জন্য দুটো কিউ দুটো আর, ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা কিউ নিচে দুটো আর, ইলেকট্রিক পোটেনশিয়ালের জন্য একটা কিউ একটা আর ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির জন্য সেটা আমার কি হচ্ছে দুটো কিউ একটা আর। তাহলে এখান থেকে আমরা দেখো ফর্মুলাগুলো বানিয়ে লিখতে পারি। ফর্মুলাগুলো লিখি, ফোর্স এফ ইকুয়ালস টু, আবার দেখো বাকি জিনিসগুলো সেম আছে, তোমাকে 1/4πε0 সবার ক্ষেত্রে দিতে হবে। 1/4πε0 Q1, দুটো কিউ হবে, Q1 Q2/r²। তারপরের টার্মটা কি হবে, ইলেকট্রিক ফিল্ড 1/4πε0 কমন বাই Q1/r²। তো এবার তুমি দেখো যেহেতু Q1 আছে তুমি একটাকে বাদ দিয়ে দাও, তুমি Q1 না লিখে শুধু কিউ লিখতে পারো এই ক্ষেত্রে, Q/r², একটা কিউ। তার নিচে হচ্ছে বিভব পোটেনশিয়াল, এটা ভি দিয়ে রিপ্রেজেন্ট করে নর্মালি, অনেক সময় ফাই দিয়েও রিপ্রেজেন্ট করে। 1/4πε0 1/4πε0 দ্যাট ইজ, এখানটায় আমার কি হয়ে যাবে, Q/r হয়ে যাবে। আর ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিকে ক্যাপিটাল ইউ দিয়ে রিপ্রেজেন্ট করে, ক্যাপিটাল ইউ, খেয়াল রাখবে। 1/4πε0 Q1 Q2/r², সরি আর, Q1 Q2/r, Q1 Q2/r। ঠিক আছে, তো এইভাবে তোমরা করতে পারো কি, জিনিসটাকে মাথায় রাখতে পারো। ঠিক আছে, এইভাবে ফর্মুলাগুলো মাথায় রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা বলছি গসের ল এর অ্যাপ্লিকেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, এটা আমি বরঞ্চ নেক্সট দিন করাবো। অ্যাপ্লিকেশনস অফ গসেস ল, অ্যাপ্লিকেশন অফ গসেস ল আর ইলেকট্রিক পোটেনশিয়ালের কিছু কেসেস। অ্যাপ্লিকেশন অফ গসেস ল, চারটে অ্যাপ্লিকেশন আছে, চারটে অ্যাপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি নেক্সট দিন করিয়ে দেবো। গসেস ল থেকে একটা প্রশ্ন আসার চান্স থাকে, কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন বড় নম্বরের প্রশ্নই আসবে, 5 নম্বরের প্রশ্নই আসবে। ঠিক আছে, আজকে বরঞ্চ এই অবধি থাকুক। বলছি